নমস্কার, আমি পূর্বা গ্রামের বাড়ি পারুডাঙ্গা থেকে বলছি। কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। ব্যাঙ্গালোরে বাঙালি চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত। আজ রবিবার, এখন বাজে বিকাল 4:30। এই 4:30 থেকে ব্লগটা স্টার্ট করলাম। এই যে দেখুন, এক সপ্তাহ আগে এই মানি প্ল্যান্টের ডালগুলো রেখেছিলাম। এক সপ্তাহের মধ্যে এত সুন্দর শিকড় আর পাতা বেরিয়ে গেছে যে দুদিনের মধ্যেই পাতাগুলো পুরোপুরিভাবে বেরোতে শুরু করবে। আর এগুলি হচ্ছে কলমি শাক খাওয়ার পরে যে ডাঁটিগুলো, সেইগুলো একটা কাপে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এর থেকেও শিকড় বেরিয়ে গেছে। খুব সামান্য পরিমাণ এটা মাটির মধ্যে পুঁতে দিচ্ছি, এটার থেকেই প্রচুর শাক হয়ে যাবে। আমরা তো খাবো না, মায়ের জন্য, তো মা যে অল্প একা খাবে তার জন্য যথেষ্ট এটা থেকে হয়ে যাবে। এই যে বাড়ির বাইরে যে নয়নতারা চারাগুলো বেরিয়েছে, এগুলো তুলে আমি কিছুটা শ্বশুরবাড়ি নিয়ে যাব, আর কিছু গাছ বাড়িতে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে লাগিয়ে দেব। আর বাড়ির ভিতরেও দুটো আছে। এই নয়নতারা গাছের যখন ফুল ফোটে, এতে না প্রচুর প্রজাপতি আসে। এই গাছগুলো ইকো ফ্রেন্ডলি গাছ। এই গাছে বাড়িতে প্রচুর প্রজাপতি এবং মৌমাছি দুটোই আসে। ব্যাঙ্গালোর থেকে আসার পরে আমি আর আমার হাজব্যান্ড দুজনেই বাগানটাকে সুন্দরভাবে আগে পরিষ্কার করেছি, আর পুরো বাগানেই পড়ে আছি। এই যে দেখুন, ও বেশ কিছু টমেটো হয়েছে, সেগুলোকে তুলে নিচ্ছে। আর শীতকালে প্রচুর বেগুন হয়েছিল, এখন কমে গেছে, খুব কম দু একটা ধরে আছে, তো সেগুলোও তুলে নেবে। আর বেশ কয়েকদিন আগে, প্রায় 10 দিন মতো আগে, কিছু ভেন্ডি গাছের বীজ ছড়িয়েছিল, তার থেকে সুন্দর চারাও বেরিয়েছে। তো পাকা পাকা টমেটোগুলো ভিতরের দিকে আছে, একটু দেখে দেখে তুলে নিতে হচ্ছে। দেশি টমেটো, একটু টক কিন্তু বেশ ভালো। এই যে ভেন্ডি গাছের চারাগুলো একদম ছোট ছোট, কয়েকদিন জল দেওয়া হয়েছে। আজকে আর জল লাগবে না, মাটিতে কতটা জল লাগবে না লাগবে একটু দেখে বুঝে জল দিতে হবে। আজকে মাটিগুলো উল্টে পাল্টে দেওয়া হচ্ছে, তলার মাটিগুলোকে একটু খুঁড়ে উপরের দিকে আনা হচ্ছে, তো একটু খুঁড়ে দেওয়া হবে। আজকে আর জল দেওয়া হবে না, কালকে আবার জল দেওয়া হবে, কারণ এখন বেশ রোদ হচ্ছে, তো কালকে আবার জল দেওয়া হবে। এই গাছগুলো আস্তে আস্তে হয়ে যাবে। সেরকম কোনো বাইরের সার দেওয়া হবে না, মাটির মধ্যে যেটুকুনি হবে খুব ভালো হবে। এতে কোনো বাইরের কোনো কেমিক্যাল জাতীয় সার কিছু দেওয়া হবে না। হয়তো দেওয়া হলে একটু শুকনো গোবর টোবর দেওয়া যেতে পারে, কিন্তু বেশ ভালো হয় এতে। আমাদের এই মাটিটা খুব ভালো। আর এই যে বেগুন গাছগুলো গত বছরের একটু পুরনো গাছ, তো এর মধ্যেই দু একটা বেগুন বেশ এখনো হচ্ছে, বেশ ভালো। আমি যখন এখানে থাকতাম তখন সবজির সাথে প্রচুর ফুলও লাগাতাম। আসলে আমরা দুজনেই, আমার হাজব্যান্ড আর আমি দুজনেই বাগান করতে খুব ভালোবাসি। আসলে মাটির সঙ্গে থাকলে, মাটিকে ছুলে, প্রকৃতিকে ছুলে, পাতাকে ছুলে, মাটিতে হাত দিলে, মাটির সাথে থাকলে মন খুব ভালো থাকে। আর তাছাড়া ফ্রেশ সবজি ফুল লাগালে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। বাগানের কাজ শেষ করে আমরা একটু চা খেয়ে আজ কঙ্কালীতলায় এলাম। এই কঙ্কালীতলা হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্টের বোলপুর স্টেশন থেকে 9 কিলোমিটার দূরে অবস্থিত, আর প্রান্তিক থেকে এর দূরত্ব হচ্ছে 4.5 কিলোমিটার। এটি হচ্ছে কোপাই নদীর উত্তর পূর্ব দিকে অবস্থিত। মা সতী দক্ষরাজের যজ্ঞের সময় নিজ স্বামী মহাদেবের অপমান বা নিন্দা সহ্য করতে না পেরে ক্ষোভে দুঃখে সেখানেই প্রাণত্যাগ করেন। মহাদেব দক্ষরাজের যজ্ঞ পণ্ড করে দিয়ে সতীর মৃতদেহ কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করে দেন। তখন স্বয়ং বিষ্ণু সৃষ্টির মঙ্গলের জন্য, পৃথিবীর মঙ্গলের জন্য, বিষ্ণু মহাদেবের ক্রোধকে শান্ত করার জন্য সতীর দেহ সুদর্শন চক্র দিয়ে খণ্ড খণ্ড করে দেন, 51টি খণ্ডে খণ্ডিত করে দেন। আর সেই খণ্ডিত অংশ পৃথিবীর বিভিন্ন পবিত্র জায়গায় পতিত হয়ে পাথরে পরিণত হয়। আর মা সতীর প্রতি অতীব আসক্তির কারণে 51টি পীঠস্থানে রক্ষক ভৈরব রূপে দেবাদিদেব মহাদেব বিরাজমান। সতীর দেহের সমস্ত অংশ দেশ দেশান্তরে পড়ার পর শেষ এই কঙ্কাল স্বয়ং মহাদেব এই স্থানে নামিয়ে দেন। তখন পৃথিবী তার তাপ সহ্য করতে না পেরে, বা বসুমতী তার তাপ সহ্য করতে পারেনি, তখন সেখানে বিরাট গর্ত হয়ে যায়।
আর কাশীর মণিকর্ণিকা ঘাটে যে গঙ্গা, সেই গঙ্গা থেকে সুড়ঙ্গ পথে জল এসে এই বিরাট গর্ত জলে পূর্ণ হয়ে যায়। এই কুণ্ডের জল কখনো শুকাতে দেখিনি বা পূর্বপুরুষদের মুখে শুনেছি এই কুণ্ডের জল কখনো শুকায় না। এখানে দেবীর কোনো মূর্তি নেই, এখানে দেবী স্বয়ং এই কুণ্ডে অবস্থান করছেন। বীরভূমের সমস্ত জায়গায় জল শুকিয়ে গেলেও এই কুণ্ডের জল কখনো শুকায় না। মা কঙ্কালীর গর্ভগৃহের সামনে, মন্দিরের সামনে বেশ বড় নাট মন্দির রয়েছে। মন্দিরের বাইরের দেওয়ালে সতী মায়ের দেহের ৫১টি খণ্ড কোথায় পড়েছিল ও শক্তিপীঠে পরিণত হয়েছে তা চিত্রের মাধ্যমে সুন্দর করে বোঝানো আছে। মেন রোড থেকে মন্দির ঢোকার রাস্তায় পুজো সামগ্রী কেনার জন্য সারিবদ্ধভাবে অনেক দোকান আছে, যেখানে খুব ভালো ভালো মায়ের পুজোর জিনিস পাওয়া যাবে। তারপর আমরা নদীর ধারে আরতি দেখতে চলে এলাম। এখানে আরতি দেখলাম, খুব সুন্দর আরতি হয়, খুব ভালো লাগলো, মন শান্ত ও পবিত্র হয়ে গেল। চৈত্র সংক্রান্তির দিন মায়ের বাৎসরিক পুজো হয়ে থাকে এবং এই পুজো উপলক্ষে মন্দির চত্বরকে ঘিরে মেলা বসে ও এক সপ্তাহব্যাপী বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়ে থাকে। এই সময় কুণ্ডের পাঁক পরিষ্কার করা হয় ও কুণ্ড থেকে পঞ্চশিবকে তুলে কাঞ্চীশ্বর শিব মন্দিরে পুজো করা হয়। তারপর পয়লা বৈশাখ পুনরায় পঞ্চশিবকে কুণ্ডর জলে রাখা হয়। এই কুণ্ডের জল খুবই পবিত্র। এই জল ভক্তিভরে পান করে অনেকের অনেক রোগ ভালো হয়েছে শোনাও যায়। এই যে এটি হচ্ছে কঙ্কালী মায়ের মন্দির। এখানে বাঁধানো ছবিতে মায়ের পুজো হয়। মায়ের শোনা যায় যে এই ছবির নিচে যে বেদিটি রয়েছে, এই বেদির নিচে ১০৮টি নরমুণ্ড পোতা আছে। প্রাচীনকালে কুণ্ডের জলেই কিন্তু কুণ্ডের চারিদিকে বসে ব্রাহ্মণরা পুজো করতেন। তখন মন্দির ছিল না, তার বহু পরে মন্দির তৈরি হয়েছে। শ্মশানকালীর বাঁধানো যে ছবিটি দেখলেন, যে ছবিটিতে মায়ের পুজো হয়, এই কল্পিত ছবিটি এঁকেছিলেন শান্তিনিকেতনের একজন বিখ্যাত চিত্রশিল্পী মুকুল দে। কিন্তু ছবিতে পুজো হলেও মা কিন্তু আসলে রয়েছেন কুণ্ডের জলে কস্তুরীভূত অবস্থাতে। এবার আমরা কাঞ্চীশ্বর শিব মন্দিরে যাব। তার আগেই দেখতে পেলেন শিবের বাহন দাঁড়িয়ে আছে। এই যে মন্দিরটি দেখছেন, এটি কিন্তু এখন নতুনভাবে তৈরি হয়েছে। আগে একটু পুরনোভাবে ছিল, সেটাকে নতুন করে তৈরি করা হয়েছে। ঐতিহাসিক রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের বাংলার ইতিহাস নামে গ্রন্থে উল্লেখ আছে, প্রথম মহিপালের রাজত্বকালে কাঞ্চীরাজ রাজেন্দ্র অনেক রাজাকে পরাজিত করেন। তখন বীরভূমের এই জায়গাটিও কাঞ্চীরাজের অধীনে ছিল। কাঞ্চী রাজা ছিলেন শিবের উপাসক বা শিব ভক্ত। এই কাঞ্চী রাজাই এই শিব মন্দির বা এই শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেন ও মন্দির তৈরি করেন। তখন থেকে এই রাজার নাম অনুসারে এই শিবলিঙ্গ কাঞ্চীশ্বর শিবলিঙ্গ নামে পরিচিত। আর এই যে ইনি হচ্ছেন সাহেব ঠাকুর, এখানে খুব যত্ন সহকারে পুজো করেন এবং মানুষ হিসাবেও খুব ভালো। এনার কাছে পুজো করিয়ে খুব তৃপ্তি পাই আমরা। আচ্ছা, বেশ, আসবো। আচ্ছা, এটি হচ্ছে হনুমানজির মন্দির। খুব বেশি দিন তৈরি হয়নি, একদম নতুন, খুব সুন্দর করে তৈরি হয়েছে। গুরু ভৈরব মন্দিরের ঠিক পাশেই অবস্থিত এই মন্দিরটি।
আজ এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য একটি ব্লগে। শুভরাত্রি।